দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দেয়া এনসিপিকে একদিন আগেই আমরা দেখলাম যে তাদের ইফতার মাহফিলে ভারতীয় কূটনীতিবিদদের দাওয়াত দিয়েছে এবং সেখানে বেশ হাস্যোজ্জ্বল আড্ডা দিচ্ছে তারা। এরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল, সেটা নিয়ে আমরাও কথা বলেছি। অনেক পত্রিকা এরকম শিরোনামও করেছিল যে দিনের বেলায় ভারত বিরোধী স্লোগান, রাতের বেলায় সন্ধ্যায় গিয়ে ভারতের কূটনীতিবিদদের সঙ্গে হাস্যোজ্জ্বল আড্ডা, প্রাণখোলা আড্ডা, এটা রাজনীতির দ্বিচারিতা। এই ঘটনা পুরনো হতে না হতেই এবার দেখলাম ভারতীয় কূটনীতিবিদ তার মাহফিলে ছুটে গেলেন জামাত নেতারা, যারাও ভারত বিরোধী রাজনীতি করে এসেছেন আজীবন এবং এখনও গত নির্বাচনের আগে থেকে ভারত বিরোধী রাজনীতি করছেন। এমনকি জামাতের আমিরকে আমরা শেষ বেলায় এসে ভারতীয় কূটনীতিবিদরা তার সঙ্গে 2025-এর শুরুর দিকে গোপন মিটিং করেছিলেন, এটা রয়টার্সকে বলে দেওয়ার পরে জামাতের পক্ষের ন্যারেটিভ তৈরি করেন যারা, তারা বলার চেষ্টা করেছেন যে ভারতের গোপন রাখার শফিকুল ইসলাম ফাঁস করে দিয়ে বীরের কাজ করেছেন। ভারত গোপন রাখতে বলেছিল, শফিকুল ইসলাম সেটা ফাঁস করে দিয়েছেন। নানাভাবে তো ন্যারেটিভ ইদানিং রাজনীতির জন্য তৈরি হয়। চলুন একটু জেনে দেখি, ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে জামাত ইফতারে যাচ্ছে, তার মানে কি এনসিপি এবং জামাতের ভারত বিদ্বেষী যে রাজনীতি, সেই রাজনীতির অবসান ঘটছে শুধুমাত্র একটা কৌশল মাত্র? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের দূতাবাসের আমন্ত্রণে জামাতের নেতাদের ইফতারি। এর আগে গতকালকে একটা ছবি ভাইরাল হতে দেখেছি, ব্রিটিশ এক কূটনীতিবিদের সঙ্গে জামাতের আলোচিত সমালোচিত ওই চিটাগাংয়ের যিনি শাহজাহান সাহেব, যিনি বিভিন্ন রকমের বিতর্কিত বক্তব্য দিয়ে তার ইশারায় সূর্য থেমে যায় এরকম বক্তব্য দিয়ে বেশ ব্রিটিশ এক কূটনীতিবিদের, মহিলা কূটনীতিবিদের ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটা নিয়ে অনেকে অনেক ধরনের ট্রলও করেছেন। আমরা মূল আলোচনায় চলে যাই। ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে ছুটে গেলেন জামাতের নেতারা। একদিন আগে আমরা দেখেছি যে এনসিপি তাদের আয়োজনে ভারতীয় কূটনীতিবিদদের দাওয়াত দিয়েছিল এবং সেখানে এনসিপির আহ্বান নিয়ে 2-3 জন নিয়ে একটা ছোট সার্কেল করে ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে ধুমছে আড্ডা দিচ্ছেন, হাসি ঠাট্টা করছেন। অথচ তাদের রাজনীতির শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ন্যারেটিভটাই ভারত বিরোধী রাজনীতি এবং ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগানটাই তাদের রাজনীতির মানে দুইটা অনুষঙ্গের একটা অনুষঙ্গ, আরেকটা অনুষঙ্গ হচ্ছে আওয়ামী লীগের। এবার জামাতকে ছুটে যেতে দেখলাম ভারতীয় দূতাবাসের আয়োজনে। কি বলছে RTV শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে ভারতীয় হাইকমিশনের ইফতারে জামাত নেতারা। যেতেই পারে, যাওয়াটাই স্বাভাবিক, যাওয়াটা উচিত, কিন্তু এই যে ভারত বিরোধী রাজনীতি, সেটারও তো বোধহয় অবসান হওয়া উচিত। গণমাধ্যম কি বলছে চলুন জেনে দেখি। ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার মাহফিলে অংশ রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জামাতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। জামাত নিজেই বিজ্ঞপ্তি দিয়ে পত্রিকাকে জানিয়েছে এটা। দলটি জানায়, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইফতার মাহফিলে দেশের রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করে। জামাত নিজে এই বিজ্ঞপ্তি দিয়ে সেটা জানিয়েছে এবং RTV সেখানে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে জামাত নেতার করমর্দনের ছবিসহ এই নিউজটা করেছে। মোলাকাত হয়েছে এবং সুখ দুঃখ বিনিময়ও হয়েছে। এটা খুব ভালো দৃষ্টান্ত যে ভারতের হাইকমিশন থেকে দাওয়াত দেওয়া হয়েছে, জামাত গিয়েছে, কিংবা এনসিপি আয়োজন করেছে, ভারতীয় কূটনীতিবিদদের ডেকেছে, তারা এসেছে, তারপরে খোশ গল্পে তারা মেতেছে।
এরকম মানে ইনক্লুসিভ সম্পর্কের ক্ষেত্রে এবং ভিন্ন দেশের কূটনীতিবিদদের সঙ্গে আমার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্ক যদি অব্যাহত থাকে, বিশেষ করে ভারতের ক্ষেত্রে, কারণ জামাত এবং এনসিপি তো শেখ হাসিনা পতনের পরে, শেখ হাসিনা পতনের অনেক আগে থেকেই, জন্মের থেকেই তো জামাত ভারত বিরোধী রাজনীতিই করে আসছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানে ষড়যন্ত্রে এটা পাকিস্তান থেকে আলাদা করা, পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করা, এরকম ন্যারেটিভ জামাতের অনেকের নেতার মুখ থেকে আমরা শুনি, প্রতিনিয়তই শুনি। সুতরাং ভারত বিরোধী ন্যারেটিভের রাজনীতি তারা দুইটা রাজনৈতিক দল করে এবং এনসিপির জন্মের পর থেকে তো এনসিপির রাজনীতির মূল দুইটা উপযোগ্য বিষয়ই হয়ে উঠেছে। একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা। তাদের নিজেদের কর্মকাণ্ডের কোনো এজেন্ডা এখন পর্যন্ত এক বছরে আমরা পাইনি। তাদের মূল এজেন্ডাই ছিল কিভাবে ভারত বিরোধিতা করা হবে আর কিভাবে আওয়ামী লীগ বিরোধিতা করা হবে। ভারতের সেভেন সিস্টার্সকে ভারতীয় ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়ার হুঙ্কারও এনসিপি নেতাদের মুখে শুনেছি। এনসিপি বৈষম্য বিরোধী নেতা, ডাকসু নেতা, তাদের অনেকের মুখে ভারতীয় দূতাবাসের ইট খুলে নেওয়ার হুঙ্কার শুনেছি, অনেক কিছু শুনেছি। ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে যেন ভারতকে খণ্ড বিখণ্ড করতে পারে তারা, এরকম বক্তব্য তাদের মুখ থেকে। দেশের কর্মকর্তাদের দাওয়াত দিয়ে তাদের সঙ্গে খোশ গল্পে মাতা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া, তারপরে আবার জামাত নেতাদের ভারতীয় হাইকমিশনে ছুটে যাওয়া, এই ব্যাপারগুলো একটা পজিটিভ বার্তা হয়তো দিতে পারে যদি তারা মনে করে যে ব্যাপারগুলোকে তারা পজিটিভ দিকে এগিয়ে নিতে ন্যারেটিভ তৈরি করতে চায়। সেটা তৈরি করে বাংলাদেশের যে আদৌ কোনো লাভ নেই। আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, এটা যে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক না, আওয়ামী লীগের মানে পৈতৃক ব্যাপার না, এটা যে ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভারতের সম্পর্ক মুক্তিযুদ্ধের শুরু থেকে। কারণ মহান মুক্তিযুদ্ধে ভারতের মিত্রবাহিনীর সহযোগিতা মানে প্রাণ যে ত্যাগ করার ব্যাপার, মিত্রবাহিনী সহ নানাভাবে আমাদের 1 কোটি শরণার্থীকে এক বছরের বেশি সময় ধরে খাইয়েছে, প্রায় 2 বছর সময় খাইয়েছে ভারত। সেই ব্যাপারগুলো আমরা যদি খুব সহজেই ভুলে যাই, কি যে ধর্ম হিসেবে আমাদের ধর্ম যেহেতু ইসলাম, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের আমাদের ধর্ম যেহেতু ইসলাম, এবং ইসলামে কৃতজ্ঞতা বোধ কিন্তু একটা বড় ব্যাপার। ইসলামে কৃতজ্ঞতা বোধ তো অবশ্যই থাকতে হবে, যে উপকার করলো তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, এটা তো ইসলামের শিক্ষা আছে। বরং আমাদের মহানবী এই শিক্ষাও দিয়ে গেছেন যে তার পথে যে বুড়ি কাঁটা বিছাতে না পারার কারণে মহানবী তার খোঁজ নিতে গেলেন যে আজকে বুড়ি কেন কাঁটা বিছায়নি, সে কি অসুস্থ হয়ে পড়ল? তারপরে খোঁজ নিয়ে দেখলেন যে বুড়ি সত্যিই অসুস্থ হয়ে পড়েছে। সেই বুড়ির সেবা শুশ্রূষা করে মহানবী সুস্থ করে তুললেন। এই আদর্শ আমাদের, সেই আদর্শ আমরা কতটা শিখেছি সেটা একটা বড় ব্যাপার, বড় প্রশ্নের ব্যাপার কিন্তু। অথচ আমরা দাবি করি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এই দাবি করে আমরা অনেক চেষ্টাটা কতটা বৈধতা পাই সেই প্রশ্ন থেকেই যায় বারবার। দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণাটা হলো তিনি সরকারি গাড়ি নেবেন না, নিজের গাড়িতে চলাচল করবেন এবং এই গাড়ির তেল খরচ উনি নিজের পয়সা দিয়ে কিনবেন এবং এই গাড়ির ড্রাইভারের বেতনটা উনি নিজের তহবিল থেকে দেবেন, সরকারের কাছ থেকে এটা নেবেন না। এটা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া আমি দেখেছি। আমাদের মধ্যে অনেককে বলতে শুনেছি এটা কেবল চমক লাগানোর জন্য করা হয়েছে, এটা করার কি দরকার ছিল, আপনি নেন, আপনি আরও গাড়ি নেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি কাজটা যেন ভালোভাবে করতে পারেন, আপনার উপর দায়িত্ব যেটা সেটা করেন, আপনার দায়িত্ব যদি ঠিকঠাক মতো পালন করতে পারেন, গাড়ি একটা জায়গায় 5টা নেন, 6টা নেন, কোনো সমস্যা নাই। উনি বলেছিলেন ওই প্রোটোকলটা মানে কমাই দিবেন, বলছেন না এটাও করেন, সব নেন, কিন্তু কাজটা ঠিকঠাক মতো করেন না। আমি না এগুলিকে নিয়ে মাঝে মাঝে ভাবি আসলে আমরা আসলে কী করলে খুশি, এটা আমি বুঝি না। উনি যদি সব নিতেন তাহলে কি কাজটা ভালো মতো হতো, আর উনি যে এগুলি নেবেন না তাতে কি কাজটা খারাপ মতো হবে? মানে কাজটা ভালো হওয়া না হওয়ার সঙ্গে উনি এই যে সামান্য একটু ত্যাগ করলেন, এটা কি কোনো
শর্ত হিসাবে, পূর্ব শর্ত হিসেবে কাজ করে। উনি যদি বলেন আমি সরকারি গাড়ি নেব না, আমি আমার নিজের গাড়িতে চলবো, গাড়ির তেলটা আমি ব্যবহার করব না, আমি ড্রাইভারের বেতনটা দেবো, দেখি তার ওনার কাজগুলো স্লত হয়ে যাবে, কাজগুলো স্লো হয়ে যাবে। তো এটার সঙ্গে এটার সম্পর্কটা কোথায়, এটা আমি বুঝি না। উনি যে না নেওয়ার ঘোষণাটা দিয়েছেন, অনেকে ভাবছেন এখানে কয় টাকার বাঁচলো, জয় টাকাই বাঁচলো। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।